brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এক সময় মানে সময়টা তখন এই ধরুন 2009 এরকম সমসাময়িক লোকসভা ভোট, সেই সময় সিপিএম প্রার্থীর নিয়ে এসেছিলেন বিশ্ব ফুটবলের মহান তারকা বা বলা যেতে পারে ফুটবলের ভগবান ডিয়েগো মারাদোনাকে। কোথায়? ডায়মন্ড হারবারে ভোট প্রচার চলেছিল, কিন্তু সেইবার এই ডায়মন্ড হারবারে সোমেন মিত্রর কাছে কিন্তু বড় ব্যবধানে, প্রায় লাখ দেড়েক ভোটের ব্যবধানে হারতে হয়েছিল দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীকে। সেই ডায়মন্ড হারবারেই এবার লোকসভা ভোট। 2009 সালে সেই যে ঘাসফুল ফুটলো, তারপর থেকে কিন্তু এখনও এই ডায়মন্ড হারবার তৃণমূলেরই দখলে। এবং বলা যেতে পারে এইবারের ভোটের যদি আমরা চালচিত্রটা একটু দেখি, অভিষেক প্রার্থী হবেন সেটা একদম রীতিমতো ঘোষণা হয়ে গেল যে ব্রিগেডের ময়দান, সেখানে যখন তৃণমূলের সভা হলো সেখান থেকেই। কিন্তু তারপর বিজেপির প্রার্থী দিতে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লাগিয়ে দিল, বামেরাও দেরি করলো। মানে কোথাও গিয়ে একটা যে যেন একটা অলিখিত জয়, অভিষেক যেন ওয়াকওভার পেয়ে গেছেন, এরকম একটা হাওয়া রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে থাকলো। আজ এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই, ডায়মন্ড হারবারের সামগ্রিক ভোট নিয়ে, ভোটের আবহ নিয়ে, অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা ভান্ডারী। তনিষ্ঠাদি, প্রথমেই যেটা আমি বলছিলাম যে অভিষেক একটু ওয়াকওভার পেয়ে গেছেন, একটা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এই কথা বলছেন, এবং তৃণমূল তো এক প্রকার নিশ্চিত যে আমরা জিতছি। এতটা কনফিডেন্স, মানে 2009 সালে যখন অভিষেক দলের গুরু দায়িত্ব পাননি, মানে বড় কোনো দায়িত্ব তাকে পদে দেওয়া হয়, তখনও কেউ কেটা হননি বলা যেতে পারে, তখনও কিন্তু তিনি একটা বড় ব্যবধানে জিতেছিলেন। আগের বারে দেখা গেল মানে তারপর থেকে 21-এর বিধানসভার পর থেকে তিনি যেন একদম মানে এখন সব জায়গায় মমতার পাশাপাশি অভিষেকের ছবি। সেই অভিষেক বলেই কি ওখানে কোনো বড় কোনো ক্যান্ডিডেটকে দিতে পারলো না? আমরা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে নওশাদের নামও শুনেছি যে তারা দাঁড়াবেন, এরকম একটা জল্পনা শোনা যাচ্ছে একদম। এবং মানে আমরা যদি এটা দেখি যে বিরোধীদের কাছে 42টা কেন্দ্র সব রাজনৈতিক দলেরই টার্গেট, কিন্তু বিরোধীদের কাছে ওদের টার্গেট হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র। কারণ মানে মোদি থেকে অমিত শাহ থেকে বিজেপির ছোট বড় নেতা প্রত্যেকে কিন্তু বারবার নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বারবার শুভেন্দু অধিকারী বারবার ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলছেন, এবং বারবার এই ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে কোথাও একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অপ্রতিরোধ্য, এই ভাবমূর্তিটাকে তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এরকমটা নয়, এটা আমরা ভেঙে দেব। কিন্তু যখন ভোট ঘোষণা হলো বা তার আগে যখন প্রার্থী ঘোষণা হচ্ছে, তখন যে ছবিটা দেখা গেল একটা প্রার্থী ঘোষণা নিয়ে ডামাডোল, এখানে বোধহয় অভিষেক অনেকটা এগিয়ে গেলেন। মানে এটা তো বলে প্রায় মানে তৃণমূলের প্রার্থী ঘোষণার 1 মাস পরে বাকিরা প্রার্থী ঘোষণা করছে, সেখানে প্রচার বা সব দিক থেকে তো তারা বিজেপি, যেখানে বিজেপির একাধিক নেতারা বলেছেন যে বিজেপিতে নাকি অনেক নেতাই লড়তে চেয়েছিলেন, বিজেপিতে সোনালী গুহকে দাঁড় করানোর কথা হয়েছিল, সজল ঘোষ বলেছেন যে আমি দাঁড়াতে চেয়েছিলাম, অনেকেই দাঁড়াতে চেয়েছিলেন নাকি দলের অন্দরে, কিন্তু মানে আলটিমেটলি কেউ দাঁড়ালেন না। মানে আলটিমেটলি কিন্তু কলকাতা থেকে বা রাজ্যের বিজেপি থেকে কোনো মুখ কিন্তু সেখানে গেলেন না, সেখানে কিন্তু লড়লেন একজন স্থানীয় নেতা। যদিও বিজেপির দাবি যে এই যে ধরো অভিজিৎ যাকে দাঁড় করানো হয়েছে, অভিজিৎ দাস খুব সম্ভবত ববি, তিনি সংগঠনটা অনেক ভালোভাবে চেনেন, নিচে থেকে ভালোভাবে নিচু স্তরের যে বিজেপির সংগঠন রুট লেভেল সেটা উনি জানেন। তার যাওয়ার সময় তিনিও কিন্তু অভিষেককে তোপ দেখে চলেছেন যে না আমি মানে ববিরও কিন্তু মানে হারের অভিজ্ঞতা রয়েছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। মানে ডায়মন্ড হারবারে গত মনে হয় 3টে লোকসভা ভোটে যেই দাঁড়িয়েছেন, সেটা সিপিএম হোক বা বিজেপির হোক, তারা কিন্তু ক্রমাগত কিন্তু হারেরই তাদের সম্মুখীন হতে হয়েছে। মানে অভিষেককে ঠেলে যে নতুনভাবে এগিয়ে আসা, সেইটা কিন্তু খুব একটা সম্ভব হয়নি। এবং বারবার আমরা দেখবে যে এই আলোচনার সময় বা খবর লেখার সময় একটা কথা বারবার আমরা বলে থাকি যে ডায়মন্ড হারবার মডেল মানে কোথাও গিয়ে একটা নাগরিক পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন যে ফুটবলের কাপ, একটা আলাদা রকম মানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যে পরিষেবা পাচ্ছেন সেখানকার মানুষ, এমনটা হয়তো নয়, মানে এমনটা তো শোনা যায় না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা এই পরিচিতিটা দেওয়ার চেষ্টা করেছেন, তার লোকসভা কেন্দ্রটাকে একটা অন্য মানে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কি। মানে তার বক্তব্য যে ডায়মন্ড হারবারটাকে তিনি অন্যান্য কেন্দ্রের থেকে আলাদাভাবে তৈরি করছেন, আলাদা কিছু পরিষেবা দিচ্ছেন বা আলাদা কিছু সুযোগ সুবিধা মানুষ পাচ্ছেন, যেটা নাকি অন্যান্য কেন্দ্রগুলো মানে তাকে দেখে অনুকরণ করবে, সেই জন্য ডায়মন্ড হারবার মডেল। এবং এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এমনকি তৃণমূলের মধ্যেও মানে এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। মানে যেখানে এত পুরনো বর্ষিয়ান সাংসদরা আছেন, সেখানে কেন অভিষেকের মতো একজন নব্য নেতা এবং যিনি মাত্র দুবারের সাংসদ
কেন তার কেন্দ্রকে মডেল হিসেবে দেখা হবে? এই ক্ষেত্রে তো অনেক যুক্তি উঠে আসে যে ধরো 2020 সালের সময় যখন করোনা কাল এলো, সেই সময় থেকে নাগরিক আলাদা করে ডায়মন্ড হারবারের জন্য কিছু পরিষেবা দেওয়া, এবং পরবর্তীকালে ধরো এমপি কাপের একটা সূচনা সেখানে হয়, এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তারা সেটাও সেখানে রয়েছে। মানে সামগ্রিকভাবে কিন্তু একটা ডায়মন্ড হারবারকে খবরে রাখা বা নজরে রাখা, এই দুটো চেষ্টা কিন্তু অভিষেক করে গেছেন। সব ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আলাদা হেল্পলাইন রেখেছেন, বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়েছেন, যেটা কিন্তু এটা কিন্তু সত্যি যে ডায়মন্ড হারবার তো কলকাতা ঘেঁষা হলেও সেই অর্থে শহরাঞ্চল নয়, অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে, সেখানকার মানুষ কিন্তু অনেক জিনিস নতুন দেখছে। ঠিক আছে, যেরকম মানে তুই এমপি কাপের কথা বলছিস বা এই ধরনের বিষয়গুলো কিন্তু গ্রামের মানুষ, আমরা দেখছি যে বিগত কয়েক বছরে কিন্তু অনেক খ্যাতনামা বলিউডের সিঙ্গার তারাও কিন্তু এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে জায়গায় এসে শো করে যাচ্ছেন। এবং মানে অভিষেক যে আত্মবিশ্বাসী, মানে যে কথা আমরা বারবারই বলছি যে অভিষেক যে আত্মবিশ্বাসী, যেদিন ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের, আপনাদের মনে থাকবে যেদিন 42 জনের নাম ঘোষণা করা হলো অপ্রত্যাশিতভাবে, মানে খবর সেইভাবে ছিল না যে নাম ঘোষণা করা হবে, যখন নাম ঘোষণা করা হলো, ঘোষণা করলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন এক এক লোকসভা করে ধরে ধরে তিনি নাম ঘোষণা করছেন, তারপর যখন ডায়মন্ড হারবারের কথা এলো, ডায়মন্ড হারবারে লড়ছেন, মুখে দেখা গেল হাসি, আর নিজের নামটা নিজে ঘোষণা করলেন না, কিন্তু হাসিতেই বুঝিয়ে দিলেন যে তিনি কিন্তু জিততে চলেছেন, জেতার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। কিন্তু অভিষেকের নামটা বলার অপেক্ষা রাখেন এরকম একটা। কিন্তু এই লোকসভাতে যেমন ধরো মেটিয়াবুরুজ রয়েছে, এর মধ্যে আরো অনেকগুলো যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটার, মানে এই লোকসভায় প্রায় 53% ওপরে সংখ্যালঘু ভোটার, মানে 53 মানে 50% এর বেশি, মানে অর্ধেকের বেশি মানুষ সংখ্যালঘু। এবারে কিন্তু প্রথমবার লড়াইয়ের ময়দানে আছে আইএসএফ, বামেদের সাথে একটা সমঝোতা হবে করেও কিন্তু তাদের হয়নি। এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাদের যে প্রার্থী মজনু লস্কর এবং সিপিএম এর প্রার্থী প্রতিকুর রহমান, তারা কিন্তু সংখ্যালঘু ক্যান্ডিডেট। এবং এইটা তুমি কিভাবে দেখছো? মানে এই যে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্রটা একেবারে সেই ডায়মন্ড হারবার যে মূল শহর, যেটা মানে হুগলি নদীর তীরে, সেখান থেকে শুরু করে এদিকে কলকাতা ঘেঁষা একেবারে বজবজ পর্যন্ত, এবং ওদিকে রয়েছে মগরাহাট, বাসুনলাগার মতো বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল, এবং এগুলো একেবারে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সেই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে কিন্তু সিপিএম এর প্রভাব বরাবরই ছিল। একটা সময় আমরা দেখেছি যে সিপিএম এর সেখানে বিশাল প্রভাব ছিল, বিধানসভাগুলো সব সিপিএম এর হাতে ছিল। 4 বার করে সাংসদ থেকেছেন মনে হয় জ্যোতির্ময় বসু, অমল দত্ত, এরা। এবং শ্রমিক লাহিড়িও 4 বার করে 4 নম্বর বারে মনে হয় উনি হতেন, বা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, তারপর হেরে যেতেন দীর্ঘদিন। ফলে সিপিএম এর কিন্তু এই সংখ্যালঘু অঞ্চলগুলোতে সিপিএম এর একটা প্রভাব ছিল। আর আইএসএফ এর কথা যদি বলিস, আইএসএফ তো রাজনীতির ময়দানেই নতুন, মানে 19-এর লোকসভা নির্বাচনে তো আইএসএফ ছিল না, এবারই প্রথম আইএসএফ। সেক্ষেত্রে বারবার যেটা প্রশ্ন উঠেছিল বা একটা জল্পনা তৈরি হয়েছিল যে নওশাদ সিদ্দিকী নিজে সেখানে লড়তে পারেন, এবং সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন যে সেটা অভিষেকের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ ওই সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাবে না সিপিএম এর দিকে যাবে, কিন্তু আইএসএফ যদি সেই ময়দানে চলে আসে, সেক্ষেত্রে আইএসএফ সেটা মানে সেই ভোটটা কেটে নেবে, এরকমটা কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি যদিও লড়ছেন না, কিন্তু এই বারবার যখন ডায়মন্ড হারবার আইএসএফ এর লড়ার কথা আসছিল, আপনাদের মনে থাকবে যে নওশাদ কিন্তু রীতিমতো ওপেন চ্যালেঞ্জ করছিলেন যে আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো, আমি দেখতে চাই যে অভিষেক কি করে, আমি অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, এরকম বিভিন্ন রকমের কথা কিন্তু আমরা শুনতে পেলাম। এবং শেষ বেলায় কিন্তু দেখা গেল যে আইএসএফ কিন্তু নওশাদকে প্রার্থী করলো না, নওশাদের যুক্তি হলো দল তাকে প্রার্থী করলো না, এবং তার যুক্তি হলো যে দল তাকে প্রার্থী করলো না। এবার দল আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী একটা আলাদা আইডেন্টিটি, কিন্তু আইএসএফ বলতে সাধারণ মানুষের মনে নওশাদ সিদ্দিকী নামটাই এখন, আব্বাস সিদ্দিকীর পরে হয়তো প্রথম যে কারোর নাম যদি আসে সেটা নওশাদ সিদ্দিকী, এবং দ্বিতীয় কোনো নেতার নাম যদি নাম ধরে বাজারে নেমে জিজ্ঞেস করতে বলা যায় আইএসএফ এর নেতার নাম, হয়তো অনেকেই একটু হোঁচট খাবেন। সেই জায়গায় মজনু লস্কর একদম আনকোড়া, যদিও তিনিও চ্যালেঞ্জ করছেন যে তিনি আমাদের ইন্টারভিউ বলেছিলেন যে অভিষেক আমার থেকে বয়সে ছোট, ও তো ভাইয়ের মতো, ভাইয়ের কাছে আবার কিসের ভয়, আমি কোনো ভয় পাচ্ছি না, জিতবো। কিন্তু আইএসএফ কি মানে ধরো যেখানে প্রতিকূল রয়েছে, প্রতিকূল আবার বলা হয় যে সিপিএম এর মানে একদম ডায়মন্ড হারবারের ঘরের ছেলে, ওরা ওখানেই বেড়ে ওঠা, এসএফআই এর কলেজে পড়াশোনা করেছে এবং এসএফআই এর বড় দায়িত্ব সামলেছেন, রুট লেভেলের রাজনীতি জানেন। সেখানে কি খানিকটা মানে এই ভোট কাটাকাটির খেলা তুমি যেটা বলছিলে,
কে অ্যাডভান্টেজ পাবে বলে মনে হয়? মানে এখানে কোথাও একটা অভিষেকের মানে অভিষেক তো এবারে নিজের কাছে নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, মানে অভিষেক বলছেন যে মানে ভোট ব্যবধান বাড়াবো, এটাই অভিষেকের লক্ষ্য। অভিষেক জিতবো বা হারবো মানে সেই প্রশ্নে আর উনি নেই, ঠিক আছে। এবং যেখানে উনি আগের বার প্রায় 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, এবারে ওনার টার্গেট হলো যে 4 লক্ষের বেশি ব্যবধানে জিতবেন। সেই ব্যবধানের অঙ্কটাতে কিন্তু এই দুজন খুব বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। মানে জেতা হারাটার থেকে বড় কথা হলো যে এরা কতটা ফ্যাক্টর হবে, কারণ প্রতিকুর রহমান ঘরের ছেলে, একদম একদম। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যান সেখানে, বিভিন্ন পরিষেবা দেন, কিন্তু আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার একজন নেতা বা রাজ্য তৃণমূলের শীর্ষস্তরের একজন নেতা। সেখানে প্রতিকুর ওখানকার ছেলে, ওখানে থেকে কাজ করা, পড়াশোনা করা, ওখানকার মানুষের সঙ্গে তার সংযোগটা অনেক বেশি, এবং সংখ্যালঘু প্রার্থী, এই এতগুলো ফ্যাক্টর, এটা কিন্তু ওই অভিষেকের ভোট ব্যবধান মানে বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। এবং মানে প্রতিকুরের ক্ষেত্রে আমরা প্রতিকুর রহমান দীর্ঘদিন এসএফআইয়ের রাজ্য সভাপতি থেকেছেন সৃজন ভট্টাচার্যের সঙ্গে, যে সৃজন তারই সতীর্থ যাদবপুর থেকে লড়ছেন। সেই প্রতিকুরকে কিন্তু আমরা নবান্ন অভিযান থেকে বিভিন্ন যে এসএফআইয়ের বা ডিওএফআইয়ের বিভিন্ন যে মিছিল রয়েছে সেখানে কিন্তু একদম সামনের সারিতে দেখেছে, এবং তার যে লড়াকু মেজাজ সেটা কিন্তু বারবারই প্রস্ফুটিত হয়েছে। সেই জায়গা থেকে প্রতিকুর কিন্তু জয়ের ব্যাপারে তিনি বলছেন, তিনি একাধিক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যাচ্ছে যে এখানের যে নাগরিক পরিষেবা সেগুলো যতই মানে টিভিতে বা টিভির পর্দায় দেখা যাক না কেন, যেখানে তৃণমূল এগিয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আদপে মানুষ পরিষেবা পাচ্ছেন না, বা তৃণমূলের হুলিগানিজম, তৃণমূলের বিরুদ্ধে একটা বোঝাটা অনেক সহজ। মানে কোন গ্রামে জলের সমস্যা আছে, কোন গ্রামের রাস্তা নেই, এটা কিন্তু প্রতিকুরের পক্ষে জানাটা অনেক বেশি সহজ। কারণ অভিষেক কোথা থেকে খবর পাচ্ছেন? অভিষেক খবর পাচ্ছেন তার স্থানীয় নেতাদের কাছ থেকে। অভিষেকের পক্ষে তো আর প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা রাস্তায় গিয়ে জোগাড় করা সম্ভব না, কিন্তু প্রতিকুর সেখানকার ছেলে, ফলে প্রতিকুরের কাছে ব্যাপারগুলো সহজ। যদিও মানে তৃণমূল কিন্তু বলছে যে মানে খানিকটা বাচ্চাদেরই দাঁড় করিয়ে দিয়েছে আইএসএফ বা তৃণমূল, মানে কোট আনকোট বাচ্চা বলেই সম্বোধন করছে তৃণমূলের নেতারা, যে মানে এরকম হুঙ্কার তৃণমূল নেতারা দিতে দেখেছে যে কেন স্বয়ং প্রধানমন্ত্রী এসে লড়ছেন না, বা তার লেভেলের কোনো নেতা এসে লড়ছেন না, যখন এই কেন্দ্রে প্রথমবার সাংসদ হলেন তিনিও তো খুব বড় মুখ বা খুব মানে পোড় খাওয়া রাজনীতিক ছিলেন না, কিন্তু এখন হয়তো তিনি ধারে ভারে এমনটাই হয়ে উঠেছেন বলে মনে করছে তৃণমূল নেতারা, যে তার বিরুদ্ধে লড়ার ক্ষমতা। এবং সত্যি কথা বলতে প্রতিকুরকে দাঁড় করানোর পরেও কিন্তু সিপিএম এর অন্দরে মানে এই গুঞ্জন যখন চলছিল যে আইএসএফ এর সাথে সিপিএম এর গাঁট ছড়াটা বাধা হবে কিনা, তখন প্রতিকুরের মতো একজন পরিচিত মুখ, তাকে ডায়মন্ড হারবারের মতো আসনে লড়া, যেখানে অনেকেই বলছেন যে পরাজয় নিশ্চিত, জেনেও প্রতিকুরকে ঠেলে দেওয়া হলো, কেন সিপিএম এর বড় লেভেলের কোন নেতারা অভিষেকের সাথে লড়ার সাহস দেখালেন না, এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। আমরা মানে তাহলে গত লোকসভা নির্বাচনগুলোর দিকে একটু দেখি, যে গতবার কিন্তু লোকসভা নির্বাচনে লড়েছিলেন ফুয়াদ হালিম। ফুয়াদ হালিম কিন্তু যথেষ্ট জনপ্রিয় নেতা, 6.something কিছুটা ভোট পেয়েছিলেন, মানে খুবই সামান্য ভোট পেয়েছিলেন। এবং ফুয়াদ হালিম আমরা জানি যে কোভিডের সময় তিনি কিভাবে পরিচিতি পেয়েছিলেন, মানে পরিচিত নেতাই, কিন্তু কোভিডের সময় তিনি ভোটে লড়ছেন। এবং ফুয়াদ হালিম যেভাবে বিনা পয়সায় চিকিৎসা করা, মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করেছেন, তিনি তো কোনো নেতা হিসেবে বা সাংসদ হিসেবে বা বিধায়ক হিসেবে নয়, তিনি একজন রাজনীতিক হিসেবে কাজ করেছেন। সেক্ষেত্রে তার একটা পরিচিতি আছে, কিন্তু তারপরও তিনি কিন্তু খুবই কম ভোট পেয়েছিলেন। আবার 2014-তে যদি ফিরে যাই তাহলে দেখবো যে 2014-তে খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন অভিষেক। সেক্ষেত্রেও একজন চিকিৎসক প্রার্থী ছিলেন সিপিএম এর, তিনিও সংখ্যালঘু প্রার্থী আব্দুল হাসনাত। তিনি 2014-তে তো মনে হয় সিপিএম সেকেন্ড পজিশনে ছিল, এবং মানে 1 লক্ষেরও ব্যবধান ছিল না, 1 লক্ষেরও ব্যবধান ছিল না, এবং 4 লক্ষের বেশি ভোট পেয়েছিল। এবং সেইখান থেকে 2019-এ যে বিজেপি একদম সেকেন্ড পজিশনে এবং একটা লম্বা এতে, তার মানে ওই কৃষ্ণনগরের মতো ব্যাপারটা হয়ে গেল, মানে কোথাও গিয়ে ভোটের পুরোটাই মানে বিজেপি, পুরোটাই সিপিএম এর ভোটটা বিজেপিতে চলে গেল। যদি দেখিস তাহলে দেখবি যে 2014 সালে 4 লক্ষের বেশি ভোট পেয়েছিল সিপিএম, দ্বিতীয় স্থানে ছিল, আর অভিষেক বোধহয় 5 লক্ষের কিছু বেশি, মানে 1 লক্ষ ভোটেরও তফাৎ ছিল না। আর 2019-এ 4 লক্ষের বেশি ভোট পেয়েছে বিজেপি, যদিও অভিষেকের ব্যবধানটা অনেক বেশি, অভিষেক 7 লক্ষের বেশি ভোট পেয়েছে, কিন্তু এই যে 4 লক্ষের বেশি যে ভোটটা, মানে এই অঙ্ক দুটো মানে অনেকটা একই লাগবে তোর দেখতে পাশাপাশি, মানে যেটা সিপিএম এ পড়েছিল সেটাই বিজেপিতে পড়েছে। মানে ডায়মন্ড হারবার মানে সামগ্রিক আলোচনা, মানে ডায়মন্ড হারবার নিয়ে কথা বলতে শুরু করলে হয়তো কথার শেষ হওয়ার কথা নয়, এবং মানে এতটাই মানে ভোটের আবহে চর্চিত একটা কেন্দ্র, কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা তপ্ত নয়।
কেন তপ্ত নয়, কেন এতটা গরম হাওয়া নেই, হয়তো ভোট প্রচারে অন্যান্য দলের প্রার্থীদের, আমরা যেমন মজনুকে যখন তার নাম ঘোষণা করা হলো আইএসএফের তরফ থেকে, তখন কিছুদিন দেখতে পেয়েছিলাম যেভাবে কোথাও গিয়ে সৃজন ভট্টাচার্য প্রচারের আলোয় রয়েছেন সেইভাবে হয়তো প্রতিকূরকে আমরা দেখতে পাচ্ছি না, বিজেপির ববিকেও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। কোথাও লড়াইটা যেন এক পেশে হচ্ছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন। তবে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আপনাদের ভোটালাপ কেমন লাগছে সেটা অবশ্যই জানান, এবং যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মনে হয় যে আমরা আলোচনা করব, আমাদের করা উচিত, আমরা আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।